তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। গত 3 দিনে 3টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সবশেষ আজ প্রতিবেদন দিয়েছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। গতকাল প্রতিবেদন দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। তার আগের দিন নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। আজ আমরা এই 3টি সংস্কার কমিশনের প্রতিবেদন বা সুপারিশের উল্লেখযোগ্য দিকগুলি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রম, নারী ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। ডক্টর স্নিগ্ধা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন রাজনীতি বিশ্লেষক ডক্টর জাহেদ উর রহমান। জাহেদ ভাই, আপনাকে স্বাগত। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আলোচনা শুরু করার আগে আজকে যে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, শ্রম বিষয়ক সংস্কার কমিশন, সেই বিষয়ে একটা প্রতিবেদন দেখে নেব। রাষ্ট্র কাঠামো পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গেল বছরের নভেম্বরে 10 সদস্যের শ্রম সংস্কার কমিশন গঠন করে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বা বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধানের দায়িত্ব দেওয়া হয়। 6 মাস পর সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন সংস্কারের সুপারিশ ও প্রতিবেদন। কমিশনের পর্যবেক্ষণ, দেশের শ্রমজীবী মানুষ 8 কোটি, যার মধ্যে 85% বা 7 কোটি শ্রমিকের নেই কোনো আইনি সুরক্ষা। শ্রম বিষয়ক সংস্কার কমিটি এই শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিতের সুপারিশ করে। শ্রমিক অধিকার এবং কল্যাণ সুপারিশ তৈরি করতে গিয়ে আমরা বিবেচনায় নিয়েছি দেশের টেকসই উন্নয়নের ব্যাপারটা, তার ন্যায্য হিস্যার ব্যাপার, কি করলে সামগ্রিক অর্থে একটি গতিশীল অর্থনীতি তৈরি হয় এবং সেই অর্থনীতিতে প্রত্যেকে যার যার ন্যায্য হিস্যা পায়, প্রত্যেকের নিজেদের মৌলিক অধিকারের। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব জানান, কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কিছু বিশেষ সুপারিশ করেছে কমিশন। সেগুলো হলো শ্রম আইনে মহিলার পরিবর্তে নারী শব্দের ব্যবহার ও কর্মক্ষেত্রে তুই ও তুমি সম্বোধন বন্ধ করা। তুই তুমি ইত্যাদি সম্বোধন চর্চা বন্ধ করার একটা সুপারিশ করেছেন। দেশের শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করেছে কমিশন। লক্ষ্য, কোনো শ্রমিক যেন তার শ্রমের চেয়ে কম মজুরি না পান তা নিশ্চিত করা। সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে সেসব মামলা দ্রুত প্রত্যাহারের কথাও বলা হয়েছে কমিশনের প্রতিবেদনে। জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন, যাতে করে সব পেশার বা সব ধরনের শ্রমিক যারা আছেন তারা আসলে এই জাতীয়ভাবে একটা ন্যূনতম মজুরির আওতায় আসতে পারেন। বিভিন্ন সময় শ্রমিক আন্দোলনে অনেক শ্রমিকের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এই মামলাগুলো আসলে প্রত্যাহার করার জন্য দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য ওনারা সুপারিশ করেছেন। শ্রমিকদের সংগঠন করার অধিকার এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে হাইকোর্টের নির্দেশনার আলোকে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের সুপারিশও করেছে কমিশন। এই কমিশন কি প্রতিবেদন দিয়েছে এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে আন্তর্জাতিক মহলেরও একটা আগ্রহ আছে এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা সুপারিশকে বিশেষ করে স্ক্রুটিনি করা হবে এবং তারা দেখবে আসলে বাংলাদেশে শ্রমিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করছে। এছাড়া শ্রমিকদের কল্যাণে সর্বজনীন তহবিল ও শ্রম আদালত সহ আপিল বিভাগের সব ক্ষেত্রে যেন বাংলা প্রচলন করা হয় তা নিশ্চিতের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ডক্টর জাহেদুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি নিজেও একটা গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সদস্য ছিলেন। আমরা জানি যে 5টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমতের চেষ্টা চলছে। তারপরে সেগুলোর বাস্তবায়ন কবে, কখন, কোনটা নির্বাচন আগে পরে সেসব আলোচনা চলছে। এর বাইরে যে কমিশনগুলো কাজ করেছে এবং রিপোর্ট দিয়েছে, ওগুলোর ভাগ্যে তাহলে কি করবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিয়েছিলেন আসলে মূলত 6টা কমিশন, কিন্তু এর মধ্যে একটা কমিশন, পুলিশ কমিশন যেটা আছে, সেটা বিভাগীয় যে চেঞ্জ সেটার মাধ্যমে সম্ভব বলে এটার জন্য আসলে আলোচনা প্রয়োজন নেই সেভাবে বলা হয়েছে। আর বাকিগুলোর মধ্যে প্রচুর আইনি এবং সাংবিধানিক সংস্কার, মানে শুধুমাত্র কনস্টিটিউশন রিফর্মস কমিশন না, সব কমিশনই, যেমন আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও কনস্টিটিউশন রিফর্মের একটা অংশ যেটা আমাদের সাথে রিলেটেড সেটা ছিল।
এখন এই কনসেনসাসটা না হওয়াটা আসলে মনেই হতে পারে যে এগুলোকে কি আমাদের সরকার বা রাষ্ট্র বা আমাদের সমাজ ইভেন এই যে প্রশ্নটা আপনি তুললেন এই প্রশ্নটা তো খুব বেশি তোলা হয়নি এখন পর্যন্ত। এগুলোকে কি আমরা কম গুরুত্ব দিচ্ছি? আমরা নারী, তারপরে এখন শ্রম হচ্ছে, স্থানীয় সরকার উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এজ সবগুলোই, বা মিডিয়ার রিপোর্ট আসবে সামনে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে তো তাই মনে হয় আসলে এক ধরনের কম গুরুত্ব দেওয়ার টেন্ডেন্সি আছে। তবে বাকিগুলোকে হয়তো এই কারণে আনা হয়েছে, বিশেষ করে নির্বাচন যখন আমরা করতে চাইব তার সাথে সরাসরি রিলেটেড ইস্যুগুলো হিসাবে ওই 6টাকে যুক্ত করা হয়েছে। কারণ যে নির্বাচন ব্যবস্থা তো আছেই, প্রশাসন, পুলিশ, এগুলো সবগুলো নির্বাচনের সাথে জড়িত, যদিও দুদককে এত সরাসরি জড়িত না করা গেলেও। আর সংবিধানের আলাপ আছে, কারণ হলো আমরা আমাদের যে গণঅভ্যুত্থানের যে চিন্তা, আমাদের মূল কাঠামোগত যে সংস্কার তার সাথে রিলেটেড, সেই বিবেচনা থেকে হয়তো এটা হয়েছে। তবে আমি আপনার সাথে একমত যে এই ঐক্যমত্য কমিশন এই আলাপগুলো যদি রিজলভড হয়ে যায়, তারপর এই প্রত্যেকটা কমিশন নিয়েও আবার একটু কথা বলে সংস্কার প্রক্রিয়াটা আরো দীর্ঘায়িত হবে, তাতে সমস্যা নেই। কারণ ওগুলোর উপরে ভিত্তি করে যদি ইলেকশনের দিকে দেশে এগিয়ে যেতে থাকে, ওগুলোর রিলেটেড কাজ যদি শুরু হয়ে যায়, বাকি কাজগুলো ঐক্যমত্য, এটা আমার কাছে এখনই ইনস্ট্যান্টলি মনে হলো ঐক্যমত্য কমিশন বাকি রিফর্মসগুলো নিয়ে, বাকি কমিশনগুলোর রিপোর্ট নিয়ে, এটা এই কমিশন থাকতে হবে নট নেসেসারিলি, কারণ এই কমিশনে এই 6টা কমিশনের যারা আছেন তারা, বাকি কমিশনের চেয়ারপারসনদেরকে নিয়ে যদি আরেকটা কমিশন তৈরি হয় ঐক্যমত্য কমিশন নতুন, সেটা আমাদের প্রধান উপদেষ্টা চেয়ার করেন, তারা এগুলো নিয়েও করা উচিত। এবং আমি মনে করি প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ কমিশন, এগুলোকে অবহেলা করা ঠিক না। তা না হলে এগুলো সব বস্তাবন্দি হয়ে থাকবে। অতীতে অনেক সংস্কার কাজ হয়েছে কিন্তু সেগুলো আলোর মুখ দেখে নাই। আপনি বলছিলেন যে যেগুলোকে গুরুত্ব দিয়ে ঐক্যমতের চেষ্টা করা হচ্ছে সেগুলো ঘুরিয়ে ফিরে সংবিধান, আইন এবং নির্বাচন সংশ্লিষ্ট। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যার সদস্য আপনি। আপনারা সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার আগেই কমিশন গঠিত হয়ে গেছে, আজ পর্যন্ত কমিশন আগের আইনেই চলছে, তাহলে সংস্কার প্রস্তাবের উপকারিতাটা কোথায় পেলাম আমরা? আমি একেবারেই একমত। নির্বাচন কমিশন শুধু গঠিত হয়েছে তা না, খেয়াল করবেন গতকাল নির্বাচন কমিশন দল নিবন্ধনের যে আহ্বান করেছে, ওটা এক্সটেন্ড করেছে এনসিপির একটা, তারা এটা চেয়েছে বলে, অত্যন্ত টাফ একটা নিয়ম, যেটাকে আমরা অনেক সহজ করেছি। এটা কেউ কেউ বলেন একেবারেই থাকা উচিত না, আমি আবার একেবারেই থাকা উচিত না বললে ঠিক মনে হয় না। কারণ ধরুন 100-এর বেশি দল নিবন্ধনের জন্য বলছে, এর আগে 50-এর বেশি আছে। আমরা তাত্ত্বিকভাবে বলছি একটা নির্বাচনে যদি 150টা দল নির্বাচন করতে চায়, তারা সবাই নিবন্ধিত, প্রত্যেকের সিম্বল আছে, 150টা সিম্বলের একটা ব্যালট পেপারের সাইজ কেমন হতে পারে আমরা বুঝতে পারি নিশ্চয়ই। সো দরকার আছে, কিন্তু যেভাবে এখন আছে ইটস ভেরি টাফ। আমরা এটাকে অনেক সহজ করেছি, কিন্তু এটা তো কনসেনসাসের পর ডাকলেই কাজটা হয়ে যেতে পারতো। মানে শর্ত সহজ করলেও তো আবার আমি ধারণা করি, আমি নিশ্চিত নই, তারপরে একটু বলতে চাই, আমরা নির্বাচন কমিশনকে দেখেছি তারা আমাদের সংস্কার কমিশনের অনেক রিপোর্টের সাথে খুব স্ট্রংলি মতদ্বৈততা জানাচ্ছেন, এবং আমি ধারণা করি যে তারা আমাদের এই রিপোর্টগুলোর আগেই তারা তাদের সক্ষমতা আছে, তারা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তো বটেই, তারা সেটা দেখানোর চেষ্টা করছেন। কারণ শুরু থেকে তারা এমন সব ইস্যুতেও এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন, এগুলো আমার দিক থেকে মনে হয়েছে এগুলো অহেতুক, মানে প্রয়োজন। আপনারা যখন এই প্রস্তাবগুলো তৈরি করেন বা আলোচনা করেন, তখন কমিশনের সাথে আমরা কমিশনের সাথে বসেছি, আমরা যত রকম স্টেক হোল্ডার্স আছে, আমরা এই নতুন কমিশন, তখন কি তারা দ্বিমত জানায়নি? আমরা তাদের কাছে শুনতে চেয়েছি, তারা কিছু ব্যাপারে দ্বিমত জানিয়েছেন। কিন্তু একটা কথা তো মনে রাখতে হবে, ধরুন একটা সরকার ক্ষমতায় যাবে, সে চায় একচ্ছত্র ক্ষমতা এবং আমার কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে না, কিন্তু জনগণ চায় চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে। সো সব, মানে পৃথিবীতে কোনো সংস্কার প্রক্রিয়া নেই যেটা সবাইকে সন্তুষ্ট করবে। যদি সবাইকে সন্তুষ্ট করে, এটা সংস্কার না, এটা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারেন। সংস্কার মানে হচ্ছে এক্সিস্টিং সিস্টেমে কেউ কেউ কিছু জিনিস উপভোগ করছেন যেটা সঠিক না। যেমন নির্বাচন কমিশন খুব বেশি চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নাই। 18 সালে যে নির্বাচন হলো, এই নির্বাচন, আমি একটাকে যদি স্পেসিফিকলি ধরি, এই যে রাতের ভোট হলো, নির্বাচন কমিশন চলে গেলেন, আপনি ওই নির্বাচনের কারচুপি ধরতে 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 ধাপে 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 হয়তো নির্বাচন কমিশন পর্যন্ত আসতে পারবেন। কিন্তু এই যে পুরো ওভারসি করার কথা ছিল, কি করেছেন তারা? 213টা সেন্টারে 100% ভোট দেওয়া হয়েছে, মানে ওই কনস্টিটিউয়েন্সিতে কেউ মারা যায় না। কিন্তু বিগত কমিশনগুলো নিয়ে তো আমরা কিছু বলছি না। আমি আসছি, মানে কেউ মারা যায় নাই, কেউ বিদেশে যায় নাই, কেউ অসুস্থ ছিল না, কেউ ওই কনস্টিটিউয়েন্সির বাইরে ছিল না, সবাই গিয়ে ভোট দিয়ে আসছে। এই ব্যাপারে যে নির্বাচন কমিশন কি কোনো স্টেপ নিয়েছে?
তার তো দায়িত্ব ছিল এগুলো দেখাশোনা করা, এরকম আরও অনেক ইস্যু আছে। তো আমরা একটা নতুন আইন প্রপোজ করছি যেখানে তাদের এই দায়িত্বের পরও তাদেরকে আইনের আওতায় আনা যাবে। শুধু তাই না, তারা যে কাজ করছেন পদে থাকাকালীন সময়েও তাদের ওভারসি করার জন্য একটা পার্লামেন্টারি কমিটির কথা আমরা বলছি, যেটা এখন শুধু সরকার করে। এরকম নানান কিছু আমি দেখলাম যে তারা খুব পছন্দ করছেন না সম্ভবত, কারণ তারা এগুলো নিয়ে পাবলিকলি মন্তব্য করেছেন। তো তারা যখন আলোচনা করবেন তারা এগুলোর বিরুদ্ধে কথা তার মানে বলছেন। এই কমিশন সংস্কারের বাইরে থাকতে চায়। কিছু কিছু সংস্কারের ব্যাপারে তাদের আপত্তি আছে, জেনারেলি বলবো না, কিছু কিছু সংস্কারের কিন্তু ক্ষেত্রে আপনাদের আপত্তি আছে। সুপারিশের কোনো কিছুই তো এখন অনুসরণ করা হচ্ছে না। না, অনুসরণ করা হচ্ছে না। আমরা এখন শেষ পর্যন্ত যে কনসেনসাস হবে আমি আশা করি নির্বাচনে হবে। আমি আরেকটা কথা বলে শেষ করি, সংস্কার সবাইকে সন্তুষ্ট কেন করে না? যেমন ধরুন এখন রিটার্নিং অফিসার মানেই হচ্ছে প্রশাসনের মানুষ, ডিসিরা হচ্ছেন। আমরা বলছি রিটার্নিং অফিসার হবে নির্বাচন কমিশনের সদস্যরা প্রাথমিকভাবে, যদি আপনি না পারেন, কারণ আমরা রিটার্নিং অফিসার বেশি চাই, জেলা প্রতি একজন হলে দেখুন সমস্যা কোথায়, এক জেলায় একটা কনস্টিটিউয়েন্সি আছে, 3টা আছে, 2টো আছে, 10টা আছে, 15টা আছে, সো একজন ডিসি হবে না। সো আমরা বলছি প্রতি 3টা কনস্টিটিউয়েন্সির জন্য একজন করে রিটার্নিং অফিসার, 100 জন রিটার্নিং অফিসার লাগবে। সেখানে প্রায়োরিটি দিতে হবে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা, তারপর যদি প্রয়োজন হয় সেটা শুধু প্রশাসন না, প্রশাসন এবং অন্যান্য ক্যাডার থেকে নেওয়া হবে। এখন ধরুন এই স্টেপ যখন আপনি নিলেন এটা জনগণের জন্য ভালো, কিন্তু প্রশাসন ক্যাডারের তো মনে হবে যে না, আমরা তো এতদিন পর্যন্ত রিটার্নিং অফিসার ছিলাম, আমরা খুব পাওয়ারফুল ছিলাম, ও তো পছন্দ করবে না। কিন্তু সব রিটার্নিং অফিসার কেন নির্বাচন কমিশনের নিজস্ব লোক হবে না? সম্ভবত এখনো পর্যন্ত 100 জন রিটার্নিং অফিসার করার মতো না, তাদের জনবল বাড়াতে পারে, বাড়াবে ধাপে ধাপে। আমরা কিন্তু ভবিষ্যতে এটাই করতে হবে, কিন্তু ধরুন এই জাস্ট সামনে যে ইলেকশনটা আছে সেই ইলেকশনে হয়তো হবে না, সেজন্য একটু আমাদের অল্টারনেটিভ রাখতে হচ্ছে। তো আপনি এটা যখন নিচ্ছেন প্রশাসনের ভালো লাগবে না। আমরা অর্গানোগ্রামে বলছি ধরুন একটা কমিশন, একটা কনস্টিটিউশনাল কমিশনের সচিব কেন সরকারের সচিব থাকবে? এই কমিশনে কোনো সরকারি কর্মকর্তা থাকবে না। এখানে সচিব পদে যিনি থাকবেন তিনি এই নির্বাচন কমিশনের রিক্রুটেড মানুষ গিয়ে ধাপে ধাপে সচিব হবেন। তো যখনই আপনি সংস্কার করছেন কোনো না কোনো একটা ব্যক্তি বা গোষ্ঠীকে সেটা আঘাত করবে, তার ভালো লাগবে না, তার ক্ষমতা কমবে। সো সংস্কার ইজ অলওয়েজ পেইনফুল। এবং সংস্কারের বোধহয় সবচেয়ে বেশি ক্ষতি হয় আমলাতন্ত্রের। নিশ্চয়ই। ডক্টর স্নিগ্ধা, আমরা যে 3টি কমিশনে আলোচনা, উনি যেহেতু একটা কমিশনের সাথে যুক্ত, এই জন্য ওর কাছে বাড়তি কিছু জেনে নিলাম। আমরা 3টা কমিশনের মধ্যে প্রথমটা নিয়ে আলোচনা করতে চাই, যেটি শ্রম বিষয়ক সংস্কার কমিশন আজকে সুপারিশ করেছে। অনেক কথা আছে, আমি দুটো বিষয় আপনার কাছে জানতে চাইব। একটি হচ্ছে শ্রমিকদের আইনি সুরক্ষা, শুনতে তো খুব ভালো এবং সেটা অনেক ব্যাপক পরিসরের ব্যাপার। আর জাতীয় ন্যূনতম মজুরি, জাহেদ ভাই যে রাজনীতি করেন এখানে এই দাবিটা আমরা বহু বছর ধরে আমরা যেসব বড় দল তো বটেই, কিন্তু বাম রাজনৈতিক দলগুলোর কাছে আমরা এটা খুব জোরদার দাবি হিসেবে শুনেছি শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে, জাতীয় ন্যূনতম মজুরি। সেটি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক 2 খাতের শ্রমিকদের জন্যই। এই সুপারিশ কি আপনি মনে করেন যে সত্যিকার অর্থে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি খাতে যত শ্রমিক আছে সবার জন্য এটা প্রয়োগ করতে পারা যাবে? আমি বলছি যে আমাদের যেই শ্রমবাজারের বাস্তবতা সেই হিসেবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, জাহেদ থেকে ধন্যবাদ। দেখুন, জাস্ট মনে হয় 20 দিন আগেও যখন ঈদ হয়েছে তখন এই শ্রমিকরা তাদের ঈদের বেতনের জন্য বসেছিলেন। হ্যাঁ, এবং প্রত্যেক বছর এই জিনিস হয়, যখন এই সংস্কার কমিশন হচ্ছে, যখন এই সংস্কারের আমরা কলম দিয়ে লিখছি, ঠিক সেই সময় কিন্তু প্যারালালি এই ঘটনা আপনার সামনে ঘটছে এবং সেখানে পুলিশের লাঠিচার্জও ওখানে হয়েছে। হ্যাঁ, তো এইটা একটা পলিটিক্যাল বাস্তবতার গল্প, যেটা আপনার একদম নিকট, বেশি দূর যাওয়া লাগছে না। এখন আপনি শ্রমিকের ন্যূনতম মজুরি বা ট্রেড ইউনিয়ন, এই আইনগুলোকে তো সুরক্ষা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার এই যে পুরো অর্থনীতি, আমাদের যে অর্থনীতির, এবং সেখানে তো শ্রমিকের একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আছে। কারণ আমি তো সহজ করে বলতে শুনতে যেমনই লাগুক, আপনি তো শ্রম বিক্রি করে আমরা সব কিছু পাই, সহজ শ্রম দেখে আমাদের কাছে আসে। এক রানা প্লাজা যদি না ঘটতো, ডিজনির যদি বায়াররা না যেত, তাহলে শ্রমিকের যে ন্যূনতম নিরাপত্তা সেটাও কিন্তু তখন কখনো চোখে আনা দেখা হয়নি। যখন ডিজনি চলে গেছে, রানা প্লাজায় যখন এক ধাক্কায় 1200 থেকে 1500 সরকারি হিসেবে মানুষ মারা গেছে, তখন কিন্তু মনে হয়েছে যে আচ্ছা, আমাদের এখন
শ্রমিকের অ্যাটলিস্ট সুরক্ষা প্রয়োজন। তাহলে এই যে সেটি তো প্রয়োজনটা ক্রেতাদের চাপে, এটাই বলছি, ক্রেতাদের চাপে। কাজে আমি এখানে না ভীষণ রকমের এই শ্রম কমিশনের যারা কাজ করেছেন তাদের ইন্টেনশনকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, পরিশ্রম, কিন্তু এই কমিশন আমি খুব শঙ্কিত যে এটি শুধুমাত্র একটি দলিল হয়ে রয়ে থাকবে কিনা, এটি শুধুমাত্র লেখার জন্য বা পারার জন্য, মানে আমাকে দেখাতে হবে সেই জন্য হয়ে পড়ে থাকবে কিনা, পার্টিকুলারলি শ্রম কমিশনের ক্ষেত্রে। কারণ আপনি যদি এগুলোকে, এই শ্রম কমিশনের এই ন্যূনতম মজুরি নির্ধারণ করার জন্য শ্রম সংস্কার কমিশনের প্রয়োজন নাই, সরকার আইন দিয়ে করতে পারতো এবং সেটা খুব দাবিও ছিল। আপনি শ্রমিকের যে অধিকার, তার যে বেতনের অধিকার, তার এখতিয়ার, এই সিন্ডিকেট, এগুলো যে চলে, এগুলো আমরা কিন্তু সবাই মূলত জানি। কিন্তু তাহলে এই শ্রম সংস্কার আইনটা, এই পুরা প্রক্রিয়াটা দিয়ে আপনি যেটাকে নিশ্চিত করতে পারবেন, এটা কিন্তু একটা প্রস্তাবনা, এটা কোনো নিশ্চিত করার কোনো গল্প না। বাস্তবায়নের ব্যাপারে সন্দিহান কেন হচ্ছি যে এখন যেই মজুরি আছে বিভিন্ন খাতে, সেটাই ঠিক মতো দেওয়া হয় না বলে আন্দোলন করতে হয়, তাদের মার খেতে হয়। আপনি যখন একটা ন্যূনতম বেঁধে দেবেন, তখন উদ্যোক্তারা, ব্যবসায়ীরা, আপনার কলকারখানার মালিকরা বলবে আমরা এটা দিতে পারবো না, কলকারখানা বন্ধ হয়ে যাবে, আমি কম বেতন পাওয়ার চেয়ে, আমি বেকার থাকার চেয়ে কম বেতন নেও কাজ করতে রাজি হব, এরকম অনেক মানুষ পাওয়া যাবে। আমি বলছি যে ওই বাস্তবতায় এটা বাস্তবায়ন কতটা সম্ভব না। এটা দেখেন, এক্ষেত্রে তো এটা তো সত্য যে আমাকে তো শ্রমিকের বেতনটাকে আপনি ফিক্সড করার বিষয় না, এটা আপনাকে মানতে হবে। এটা একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আমরা বসবাস করি, একটা গ্লোবাল একটা পুঁজিবাদী একটা চরিত্র আমাদের সবার মধ্যে এসছে, ভোগবাদিতা বেড়েছে, মূল্যস্ফীতি বেড়েছে, এগুলো একটা আরেকটার সাথে খুব কানেক্টেড। আজকে আপনি শ্রমিক সহজলভ্য হবে না, আপনার মার্কেট আরেকজন নিয়ে যাবে, এটা একদম পরিষ্কার। বাংলাদেশিরা অনেক ভালো স্কিলফুল শ্রমিক, এই জন্য কিন্তু এখানে লোকজন আসে না, আপনি জানি, সস্তা বলে সে আসে। আজকে এর থেকে সস্তা ভিয়েতনাম করুক, ভিয়েতনামের কাছে কিন্তু এই বাজার চলে যাবে। তাহলে এই পুরো প্রক্রিয়াটাতে আপনি যে আমাকে কথাটা বলছেন যে যিনি বিনিয়োগকারী, যিনি ইনভেস্টর, তিনি বলবেন যে আমি দিব না, আমি দিতে পারবো না, কিন্তু আমি মনে করি শ্রমিকের অধিকারের ক্ষেত্রে আপনি যখন বেঁধে দিবেন, এটা বেঁধে দেওয়া খুবই জরুরি। সামর্থ্য থাকা সত্ত্বেও যখন দেবে না, তার আইন প্রয়োগ করা যাবে, কিন্তু সে সত্যি দিতে পারবে না বলে কারখানাটাই বন্ধ করে দিল। কারখানাটা তো এরকম করে তো অনেকগুলো কলও বন্ধ হয়েছিল, চিনি কলের গল্প, এবং সেটা এককভাবে আমাদের দেশীয় অভ্যন্তরীণ বাস্তবতার সাথে যুক্ত না, এটা কিন্তু একটা বিশ্বের বাস্তবতা তার সাথেও যুক্ত আছে। আমি কোন বাজারকে আনতে দিতে চাই আর কোন বাজারকে আসতে দিতে চাই না, এগুলোও কানেক্টিভিটি আছে। কাজে আমি মনে করি যে আপনি যে প্রশ্নটা বললেন, আমি শ্রমিকের প্রশ্নে একটু আপোষহীন থাকতে চাই, কারণ মজুরের মেহনতের সবচেয়ে বেশি শোষিত শ্রেণী, এর ক্ষেত্রে আসলে কি হবে কি হবে না এটা দেখার থেকে ইম্পর্টেন্ট তাকে তার যোগ্য সুযোগটা করে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা। সেখানে প্রস্তাবে বলা হয়েছে কমিশনের, কর্মক্ষেত্রে যৌন হয়রানি দূর করতে 2009 সালের হাইকোর্টের নির্দেশনার আলোকে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। এটি 16 বছর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। বাংলাদেশের কটি প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি মিলিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা থেকে শুরু করে ব্যাংক, বিমা, সব ক্ষেত্রে এই কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করে নারীদেরকে সেই সুরক্ষা দিচ্ছে। আপনার বিশ্ববিদ্যালয় আছে? হ্যাঁ, আমার বিশ্ববিদ্যালয়ে আছে, এবং এটা আমি একটু প্রাউডলি বলি, এই পুরা 2009-এর এই আইনটা হওয়ার পিছনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভীষণ রকমের ভূমিকাও আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে ভীষণ রকমের শক্তিশালী অবস্থান নেয়। এটি আমি বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট দেখে খুব দাবি নিয়ে বলছি। যে কোনো ঘটনাতে যে প্রম্পট অ্যাকশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখায়, বিশেষ করে যৌন হেনস্থার ক্ষেত্রে, সেটি সত্যি সাধুবাদ জানানোর মতো। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে 1996 সালের যে ধর্ষণ বিরোধী আন্দোলন আপনি জানেন, সেটারই সূত্র ধরে কিন্তু আমরাই কিন্তু এই হাইকোর্টে রিট করে এই আইনটা করি। কিন্তু গল্পটা কি জানেন, এই সরকার আসার পরে হঠাৎ করে আমরা শুনলাম পলিথিন, কিন্তু এই পলিথিন ব্যবহার করা যে নিষিদ্ধ, এই আইন তো বহু আগেই ছিল, এটা তো নতুন করে এই সরকারের সময় করা হয়নি। একইভাবে এখানে এরকম অনেক আইন আছে যে আইনের প্রয়োগ করা হয় না। আজকে আপনি যৌন হেনস্থার কথা বলছেন, আমি এই কথা আমরা বলে যাচ্ছি, কিন্তু বিভিন্ন জায়গাতে আপনার 2009 সাল থেকে প্রত্যেকটা পাবলিক প্রতিষ্ঠানে, প্রত্যেকটা প্রাইভেট প্রতিষ্ঠানে, প্রতিটি আপনার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হাইকোর্টের নীতিমালা অনুযায়ী যৌন নিপীড়ন সেল হওয়ার কথা
কথা। সমস্যা হয়েছে কি, যৌন নিপীড়ন সেলটা যে একটা গুরুত্বপূর্ণ সেল, এবং যৌন নিপীড়ন কাকে বলে, আপনার ডিআইজিরাই যখন বলে ফেলে প্রকাশ্যে যে ধর্ষণকে ধর্ষণ বলবেন না, যৌন সহিংসতা বলবেন, আপনার মানে আমরা অনেক গুরুত্বপূর্ণ পদের লোককে দেখি যে টার্মের গন্ডগোল, কোনটাকে যৌন সহিংসতা বলে, হেনস্থা বলে, এই বিষয়গুলো সম্পর্কেই যখন আপনি জানেন না, এর গুরুত্ব কি করে বুঝবেন? আপনি খোদই যখন কোনো না কোনোভাবে ব্যক্তি নিজেই যখন এটা চর্চার অংশ হয়ে যায়, তখন তো সে সেটা বন্ধ করার রাস্তা খুঁজবে না। জি, ডক্টর জাহিদ রহমান, এই শ্রম বিষয়ক সংস্কার কমিশনের একটা রিপোর্ট খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বলা হয়েছে যে মহিলা না বলে নারী বলতে এবং তুই এবং তুমি সম্বোধন বন্ধ করা। এই তুই তুমি দিয়ে তো আমরা শ্রেণী বৈষম্যটা তৈরি করি, এটা বন্ধ করা আইন করে কতটা সম্ভব? আসবো, তার আগে একটা জিনিস যোগ করতে চাই আগের আলোচনা থেকে। আমি একেবারেই একমত যে আমাদের এখানে সস্তা শ্রমের জন্য আসে, ট্রু, কারণ ইন্ডাস্ট্রিগুলো ঘুরতে থাকে। প্রথম চায়নায় ছিল, পরে ভিয়েতনামে, তারপর আমাদের এখানে। কোনো একদিন আফ্রিকায় যাবে কিনা, আফ্রিকার হয়তো পলিটিক্যাল পরিবেশ ভালো না বলে যাচ্ছে না, হয়তো আরও আগে চলে যেত, কারণ তারা আমাদের আগেই হয়তো এটা করে থাকতে পারত। ইভেন আমাদের কিছু গার্মেন্ট ওনার আফ্রিকায়, আমাদের ওনাররা আফ্রিকায় ফ্যাক্টরি করার কথা বলছেন। কিন্তু এখানে মালিকদেরও অসততা আছে। খেয়াল করুন, যখন রানা প্লাজা ঘটলো তখন অ্যাকর্ড অ্যালায়েন্স আসলো, তারা আপনাকে চাপ দিয়ে কমপ্লায়েন্স করলো। আমাদের মালিকরা আগেও যখন, এর আগে তাজরিন গার্মেন্টস হয়েছিল, তখনও যখন আলাপ এসছে, তখন তারা বলতো আমরা যদি এত খরচ করি আমরা আর কম্পিটিটিভ থাকবো না। গার্মেন্ট ওয়ার্কারদের বেতন যতবার বাড়ানোর আলাপ এসছে, ততবার একই কথা তারা বলেছেন, আমাদের টাকা বেড়ে গেলে তো আমরা আর কম্পিটিটিভ থাকবো না, বায়াররা সব চলে যাবে। আমাদের বায়ার কি কমেছে? বিলিয়ন্স অফ ডলার্স আপনার এই আপগ্রেডেশনে বাংলাদেশ এখন পৃথিবীর শ্রেষ্ঠতম কমপ্লায়েন্ট কারখানাগুলোর টপের মধ্যে অনেকগুলোই বাংলাদেশে। আমরা কি পথে বসেছি? আমাদের রপ্তানি কমেছে? আমাদের বেতন বাড়ানোর পর কি আমাদের ওনারা আর কম্পিটিটিভ নাই? তার মানে এটা অর্ধ সত্য। হ্যাঁ, এটা একটা পর্যায়ের পর কঠিন হবে, কিন্তু যতটুকু আমরা পারি ততটুকুও তারা করেন না। দ্যাটস এ প্রবলেম। ইনফ্যাক্ট প্রবলেম তারপরে এটার বাইরে আপনি যেটা শুরুতে বলছেন, অনানুষ্ঠানিক খাতগুলো। অনানুষ্ঠানিক খাত পরের কথা, আমার কাছে এই অনানুষ্ঠানিক খাত শব্দটাই আসা উচিত না। যেমন দীর্ঘদিন থেকে আলাপ আছে যারা গৃহকর্মী আছেন তাদের শ্রমকে স্বীকৃতি দেয়া। আমরা আজ পর্যন্ত তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেই না, অথচ এটা একটা বিরাট শ্রেণী যাদের ছাড়া আমাদের এই নগর জীবন অসম্ভবের মতো। সো অনানুষ্ঠানিক বলার জায়গা থেকে সরে আসতে হবে। যত একটা মোটামুটি ক্যাপিটালিস্ট কান্ট্রিতে কি হয়, এই অনানুষ্ঠানিক সোকল যত কম হয়, সো এইগুলো কমানোর চেষ্টা করতে হবে। এবার আপনি যে কথাটা বলছেন সেটা আইনের মাধ্যমে কমানো, মানে আইনের স্বীকৃতি একটা প্রথম কাজ এই কারণে হয়, সেটা হচ্ছে যে রাষ্ট্র বা সরকার যদি শেষ পর্যন্ত আইন করে, এটা স্বীকার করলো যে এই ঘটনাগুলো ঘটে। মানে যখন আপনি তুই তুমি তো আসলে দুই রকম ব্যবহার আছে, একটা আমাদের আন্তরিকতাপূর্ণ ব্যবহারের মধ্যেও আছে, আর একটা তাচ্ছিল্য প্রদর্শনেরও ব্যবহার আছে। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই, মানে এটা শুধুমাত্র শ্রমিক না, আপনি যে কোনোখানে দেখবেন সোশিয়াল ক্লাসে যিনি নিচে আছেন তাকে আমরা খুব ইজিলি তুমি বলে ফেলতে পারি, তুই বলছি ইনভেরিয়েবলি। সো যখন আইনে আসবে, এটা একটা সচেতনতার প্রাথমিক ধাপ আমি মনে করি। এবং এটাকে যদি ক্রমাগত সামনে আনা হয় এবং একজন শ্রমিককে যদি তার এই অধিকার সম্পর্কে সচেতন করা যায়, আমার মনে হয় ধাপে ধাপে, কোনো কিছু আসলে র্যাডিক্যালি হয় না। এই জিনিসটা একটু যোগ করতে চাই, 5 আগস্টের পর আমাদের অনেকের মধ্যে স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নে বাস করা ভালো না আর কি। মানে অনেকে স্বপ্নে বাস করতে শুরু করেছেন যে বাংলাদেশ সব সংস্কার একসাথে করে, সংবিধান, আইন, এটা সেটা সব ঠিক করে বাংলাদেশ একেবারে ইউরোপের মতো একটা গণতন্ত্র হয়ে যাবে। ইট ডাজন্ট হ্যাপেন। এই যাত্রাটা খুব টাফ। ফলে আপনি আইন করবেন, 5টা ফ্যাক্টরি মানবে, কোনো একদিন এক ফ্যাক্টরিতে তুই বলার কারণে কোনো একজন শ্রমিক কিন্তু প্রতিবাদ করবেন, এটা নিয়ে শ্রমিকের চাকরিও চলে যেতে পারে, আমরা জানবো না। কোনো একদিন এটা মিডিয়াতে আসবে, শোরগোল হবে, তখন দেখা যাবে অন্যগুলোতে ছড়াবে। এভাবেই কাজটা হয়, ধাপে ধাপে হয়, গ্র্যাজুয়ালি। কিন্তু বাংলাদেশে শ্রম সংক্রান্ত আইন তো কম নেই, এগুলোরই বা কতটা সুফল শ্রমিকরা পাচ্ছে? আমি একটা জিনিস খুব সিরিয়াসলি মনে করি, এটা মানে কেউ কেউ বলে যে আমি ইলেকশনকে ওভার এস্টিমেট করি, কিন্তু আই ডু। একটা দেশে যদি পার্টিসিপেটরি ইলেকশন হতে থাকে, মানে গত 15 বছর প্রবলেম কি ছিল? শেখ হাসিনা ক্ষমতায় থাকছেন, শ্রমিকের ভোট তো তার লাগে না, কৃষকের ভোট লাগে না, আপনার আমার ভোট লাগে না। সো ওনারা আপনার আমাকে খুশি করার কোনো প্রয়োজন নাই। যদি ওটা থাকে, ধরুন শ্রমিকরা তাদের এই দাবিগুলো জানাতে থাকলো,
এবং কোনো দল বারবার বললো আমি কিন্তু তোমার এই দাবিগুলো অ্যাড্রেস করব। গৃহকর্মীদেরকে কোনো দল যদি বলে আমি তোমাদেরকে মানুষ হিসাবে বিবেচনা করি এবং আমি তোমার শ্রমের স্বীকৃতি দেবো, তোমার একটা ন্যূনতম মজুরি আমি ঠিক করব, গৃহকর্মীর সংখ্যা কিন্তু লক্ষ লক্ষ অনেক দেখবেন, এবং তাদের পরিবার আছে, দেখবেন ওই মানুষদের ভোট পেয়ে যাওয়ার সম্ভাবনা হয়। এই কারণে আইনে থাকলেই হয় না আসলে, কিন্তু যদি গণতান্ত্রিক ব্যবস্থাটা কাজ করে তাহলে দেখবেন সেগুলো একটা সুফল পাওয়া মানে যায়। বেসিকটা কি, আমাদের মানুষ ভালো, মানে রাজনীতিবিদরা আমি বলছি না খারাপ, তারা মানুষ ভালোই চান, কিন্তু সিস্টেমটা হওয়া উচিত যে কেউ ভালো না, আপনার ইচ্ছা না থাকলে আপনি করবেন, কারণ আপনি আমাকে ভয় পান, মানে সিস্টেমটাই বাধ্য করে। মানে সিস্টেম ব্যাপারটা এরকম যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় জনগণ শাসককে ভয় পায়, আর গণতান্ত্রিক ব্যবস্থা শাসক জনগণকে ভয় পায়। গণতান্ত্রিক ব্যবস্থা মানেই তাই। সেই ব্যবস্থাটাই নিশ্চিত করতে হবে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, ফিরে এসে আশা করছি আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আজ আমরা 3টি সংস্কার কমিশনের উল্লেখযোগ্য সুপারিশগুলো নিয়ে কথা বলছি। আমাদের সাথে আছেন ডক্টর স্নিগ্ধা এবং ডক্টর জাহেদ। স্নিগ্ধা ম্যাডাম, আপনার কাছে আসছি। নারীর প্রতি বৈষম্য বিলোপ করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন, একগুচ্ছ সুপারিশ করেছে বৈষম্য বিলোপ করার। সেখানে অনেক কিছু আছে, যেমন নারী অধিকার রক্ষা, বৈষম্যমূলক আইন পরিবর্তন ইত্যাদি। যেই জায়গাটি নিয়ে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে বা আপত্তি শুরু হয়েছে, সেটি হচ্ছে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অধিকার, সেটা নিয়ে তো বড় সমস্যা না। উত্তরাধিকার আইন, যেটির বিরোধিতা করছে বেশ কয়েকটি ইসলামী সংগঠন বা দল, তারা বলছে এটা মানে ইসলামের বিধিবিধান বিরোধী। আরও অনেক সুপারিশ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এই জায়গাটিতে এত ব্যাপক বিরোধিতা হলে পরে এই সুপারিশ কতটা কার্যকর করা সম্ভব হবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি প্রথমেই এই সংস্কার কমিশনকে, নারী বিষয়ক সংস্কার কমিশন, তারা যে প্রতিবেদনটা দিয়েছে তাদেরকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ দিতে চাই। আর প্রথমে কতগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই আলাপটা আমি খুব সচেতনভাবে করতে চাই। হ্যাঁ, এখানে আপনি যদি 35 পৃষ্ঠায় যান, এখানে একটা শব্দ বলা ছিল, কিন্তু এই যে আপনি যে সম্পত্তির উত্তরাধিকার আইনে বলেছেন, এখানে কিন্তু কথাটা আছে যে এটা ঐচ্ছিক। এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে আমি বলবো কি, গায়ের জোরে বিরোধিতা না করে একটু সেন্সিবল বিরোধিতা করা। আপনি যখন একটা অনুভূতির কথা বলবেন, আমি প্রত্যেক অনুভূতিকে সহানুভূতি বলেন এবং আমার মানে শ্রদ্ধা বলেন, সেটা জানিয়েই বলছি। এই আপনার তো ব্যাংকিং সেক্টরে, বিনিয়োগ সেক্টরে সুদ নেওয়াটাই তো তাহলে হারাম হয়ে যাবে, আপনি যদি সহজভাবে বোঝেন। সেখানে এখন ডিপিএস খোলার ক্ষেত্রে কী লেখা থাকে, যে হয় আপনি ট্র্যাডিশনাল ব্যাংকিং মেথডে যাবেন অথবা আপনি ইসলামিক ইসেতে যাবেন, তাই তো? আপনার এই রাষ্ট্রে এমন অনেক কিছু বিরাজমান। এই রাষ্ট্র তো কোনোভাবেই কোনো একটি পার্টিকুলার ধর্মকে অনুসরণ করে হচ্ছে না, শরিয়া আইন দিয়ে হচ্ছে না। সেক্ষেত্রে যেখানে এখানে স্পষ্ট করে ঐচ্ছিক বলা আছে, তার মানে হচ্ছে যিনি এটা মানতে চান ট্র্যাডিশনালে তিনি ওটা মানবেন, আর যিনি এটা মানতে চাচ্ছেন না বা যিনি মনে করছেন সংকটপূর্ণ তিনি সেটা গ্রহণ করবেন। এখানে দ্বন্দ্বের জায়গাটা আসলে ঠিক কোথায়, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। বাধ্যতামূলক করা হচ্ছে না। আচ্ছা, এবার আরেকটা কথা বলি আপনার, এখানে মূল দ্বন্দ্বটা কি? মূল দ্বন্দ্বটা হচ্ছে যে নারী সম্পত্তি পাচ্ছে না, এটা তো বিষয়। যা আছে সেটাই কিন্তু নারী পায় না। আমরা যারা গবেষণা করি কম পাচ্ছে না, আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে সেটাও পায় না, মানে যেটুকু পাওয়ার কথা। আপনার ইসলামিক শরিয়া আইন অনুযায়ী মুসলিম মেজরিটির ক্ষেত্রে হিসাব কি 2:1, অর্থাৎ ছেলে পাবে 2 আর মেয়ে পাবে 1। ইসলামরা কেন বলছেন যে এতে করে সমান অধিকার দেওয়া হচ্ছে? কারণ যিনি নারী তিনি যে বিয়ে করবেন তার স্বামীর ওখান থেকে আবার 1 পাবেন, তাহলে তারা একটা সমসম্পত্তি পায়। এটা হচ্ছে এক ধরনের ধারণা। কিন্তু গবেষক হিসেবে আমার প্রশ্ন, তাহলে কি আপনি ধরেই নিচ্ছেন সকল নারীর বিয়ে হয়? আপনি কি নিশ্চিত করতে পারবেন যে সকল নারীর বিয়ে হয়? আর যে নারীর বিয়ে হলো না সে সমান পেল কি করে? আবার আপনার যদি এরকমও হয় যে তার 2টি কন্যা সন্তান বা 3টি 4টি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার চাচাতো যে ইশাদা ভাই বোন আছে তারা এখানে সুবিধা পাচ্ছে। এতে করে কিন্তু বাস্তবতাতে কি দেখা যায়, আমরা যারা কাজ করি পারিবারিক সম্পর্কের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব তৈরি হয়। আপনি যান গ্রাম পর্যায়ে দেখেন বা শহর পর্যায়ে দেখেন, দেখবেন এই সম্পত্তিকে কেন্দ্র করে মানে ভীষণ রকমের পারিবারিক দ্বন্দ্ব। কারণ ওই যে আপনার এই হিসাবটা পরিষ্কার না। তাহলে এটা তো গেল আপনার
মুসলিমদের ক্ষেত্রে। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের ক্ষেত্রে কি আছে? কোনো ধরনের কোনো সম্পত্তির এখতিয়ারি নাই। এখন আমাকে একটা কথা বলেন, মনে করেন হিন্দুরা ধর্ম অনুসারী যারা, তারা তো আপনার ইন্ডিয়াতে অনেক অনুসারী আছে। ইন্ডিয়া কিন্তু সেখানে অভিন্ন নীতিমালা করেছে, অর্থাৎ আপনি এই স্টেট ল দিয়ে এটা যাবে, অর্থাৎ এটা বণ্টিত হবে। তাহলে সেখানে আপনি তাদের ক্ষেত্রেও তো এই যে যখন পারিবারিক আইনটাকে আপনি সলোলি রিলিজিয়াসলি দেখেন, সেখানে সংকট হয়। খ্রিস্টান আইনেও সংকট হয়। খ্রিস্টান ফ্যামিলি লতেও এখানে আরেকটা মজা আছে। খ্রিস্টান যে ল, ফ্যামিলি ল অনুযায়ী কি মনে করেন, আমি আমার হাজব্যান্ড, আমি যদি এখন সরকারি চাকরি করি, বেসরকারি চাকরি করি, ব্যবসা করি, যাই করি না কেন, সকল প্রপার্টির মালিক আমার হাজব্যান্ড। এটা কিন্তু ল, এটা হচ্ছে রিলিজিয়াস ল, কিন্তু এটা কিন্তু তারা ফলো করছে না। এখন কথা হচ্ছে, যিনি ফলো করতে চান তিনি করবেন, কিন্তু যিনি মনে করছেন, কারণ এই বাস্তবতায় এটা সত্য যে আপনার অনেক অটিস্টিক বাচ্চা আছে, তার জন্য কিন্তু ওই সম্পত্তিটা অনেক বেশি প্রয়োজন। এখানে অনেক ধরনের বাস্তবতা আছে। যে নারীর কথা বলছেন, যে নারী মনে করেন, চিন্তা করে দেখেন, আমি একটু আগে বলেছি সকল নারীর বিয়ে হয় এরকম ভাবার তো কোনো কারণ নাই। যে নারীর রিপ্রোডাক্টিভ হেলথের সমস্যা, সেই নারীর জীবনের গল্প আলাদা। যে নারী দেখা যায় যে এমন অনেক নারী আছে যে তার জীবনে কোনো দুর্ঘটনার কারণে হয়, সে তার একটা সম্পত্তির ভীষণ প্রয়োজন থাকে, সেই নারীর গল্পগুলো আলাদা। এগুলোকে যদি আপনি রিলিজিয়াসলিও দেখেন, রিলিজিয়ান তো, আমি এখানে দুটা পক্ষকে বিপক্ষে দাঁড় করাতে আগ্রহী না, বরঞ্চ দুটো পক্ষকে প্যারালালি যাওয়ার সুযোগ দেওয়াটা খুব প্রয়োজন। ঘটনাটা কি হয়েছে জানেন, যখন আপনি এই সুবিধা ভোগ করেন, যেটা জায়েদ ভাই তখন একটা কথা বলেছিলেন, সুবিধা ভোগ করা গ্রুপ তারা একটা জোট হয়ে যায়। আপনি এই সম্পত্তির উত্তরাধিকার আইনে আপনার যেটা 2011 পরবর্তী সময়েও কিন্তু একবার এটা নিয়ে কথা বলা হয়েছিল। এইটা যখন হয়, আমরা এটাও দেখতে পাই, ওই ডেইলি স্টারের, আমি ওনার নামটা মনে করতে পারছি না, মতিউর রহমান সাহেবের ওয়াইফ, উনি এই হিন্দু নারীদের সম্পত্তি আইন নিয়ে করতে চাচ্ছিলেন, তখন উনাকেও আক্রমণ করা হলো। হ্যাঁ, উনাকেও আক্রমণ করা হলো যে কেন সম্পত্তি চায়। তার মানে হচ্ছে অন্য সময় আপনি ধর্মীয় দ্বন্দ্ব নিয়ে সারাক্ষণ থাকেন, পয়লা বৈশাখ হবে কি হবে না, মঙ্গল হবে না বৃহস্পতি হবে, সেগুলো নিয়ে দ্বন্দ্ব করতে থাকেন, ওটা হিন্দুয়ানি, এটা মুসলমানি, এটা বলতে থাকেন। কিন্তু যখনই আপনার সম্পত্তির প্রসঙ্গ আসে, তখন আপনি একটা ব্রাদারহুডে চলে যান, তখন আপনার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না। কারণ কি? কারণ এখানে এক পক্ষ লাভবান হচ্ছে, আরেক পক্ষ এখানে বেকায়দার মধ্যে অবস্থান করছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এটা জানতেই চাই, এই রাষ্ট্রে কেরুয়ান কং সবচেয়ে লাভযোগ্য প্রতিষ্ঠান। কেরুয়ান কংয়ে কি তৈরি করেন? মদ। সেটা কি এই ধর্মানুভূতির সাথে যায়? তাহলে নারীর উত্তরাধিকার দেওয়ার সময় এই আলাপটা কোথায় থাকে? তখনই কেন বারংবার আপনি এই অনুভূতির গল্পটাকে সামনে নিয়ে আসেন এবং এখানে ধর্ম চলে যায়? ধর্মটা তো সহজ জিনিস না, ধর্ম তো অনেক স্ট্রং জিনিস। সেটাকে এইভাবে দেখাটা, বরঞ্চ আমার যেটা মনে হয় যে এই আলাপটাকে উনারা একটা ক্ষমতা চর্চার একটা ওয়েপেন হিসেবে নিয়ে আসেন। কারণ আপনি খেয়াল করবেন, যখনই ওনারা এই জায়গায় আসে, তখন এই পন্থী যে রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে তারা সবাই এক হয়ে যায়, তাদেরকে আপনি একতাবদ্ধভাবে পাবেন, যেটা অন্য ক্ষেত্রে হওয়ার সুযোগ নেই। কিন্তু মানে ধর্মভিত্তিক রাজনীতি করে না এরকম দলগুলো তো এই ব্যাপারে খুব শক্ত অবস্থানে নেই, তারাও যেন বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ওই স্পর্শকাতর হিসেবে। এই শোনেন, এই যে স্পর্শকাতর হিসাবে আমি একটা কথা আমি আসলেই বলতে চাই, একটা সময় মেয়েরা লেখাপড়া করবে স্কুলে, এটাও স্পর্শকাতর বিষয় ছিল। 2008-এ মালালা ইউসুফকে শ্যুট করা হয় শুধুমাত্র মেয়েদের পড়াশোনা করার জন্য। হ্যাঁ, সেটার জন্য কিন্তু আমি আসলেই মানে খুবই ধন্যবাদ দিব আপনার 90 পরবর্তী যিনি আমাদের যে মানে যে পলিসিগুলো নেওয়া হয়েছে। আমরা মিনা কার্টুন দেখেছি, দেখে দেখে আমরা বড় হয়েছি, যেখানে মেয়েরা খাবারের জন্য পড়ার জন্য আমরা আন্দোলন করেছি। তখন ওগুলোকেও আপনারা মানে অনেকে স্পর্শকাতর হিসেবে দেখেছে, কিন্তু আজকে মেয়েদের পড়াশোনার বিষয়টা কিন্তু স্পর্শকাতর না। সমাজ কিন্তু একদিনে বদলায় না। আপনি এই স্পর্শকাতরতার যে গল্পটা, এটা স্পর্শকাতর থেকেই আস্তে আস্তে এটা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু মেয়েদের খেলাধুলা নিয়ে এখনো বেশ আপত্তি, বাধা বিপত্তি এগুলো দেখছি। মেয়েদের খেলাধুলা, শোনেন, আমি এই কমিশনে যেমন একটা কথা বলি, মেয়েদের তো পানি খাওয়ার অধিকার নাই। আমি এমন এক রাষ্ট্রে বসবাস করি, আমার পাশে তো একজন ডাক্তার আছেন, যে রাষ্ট্রে উনি জানেন যে একটা মেয়ে পানি খাবেন,
তার যে ইউরিন ব্লাডার ফুলফিল হয়ে যাওয়ার পরে সেটার কি ধরনের চাপ থাকে এবং সেখান থেকে তার কনসিকোয়েন্সেস কি থাকে, তা পানি কম খায়। আমি তো এখনো ওখানে বসবাস করছি, সেখানে আপনি যে বলছেন খেলাধুলা, এই যে বেসিক নিড, খেলাধুলা কিন্তু কোনো বিনোদন না, একটা মানুষের স্বাস্থ্যের জন্য, ভালো থাকার জন্য, সুস্থতার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ, একটা মেয়ে শিশুর জন্য খুব গুরুত্বপূর্ণ। ঢাকার কটা মাঠ আছে যেখানে মেয়ে বাচ্চারা খেলবে বা ছেলে মেয়েরাই খেলবে, মেয়ে বাচ্চা বাদ দেন, বাচ্চাদের খেলার জন্যই কয়টা মাঠ আছে। মেয়েরা যখন খেলতে চায়, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা এখানে অনেক ধরনের বিতর্ক আছে, কিন্তু এই মেয়েদেরকে খেলার কথা নিশ্চিত করতে হবে। মেয়েরা যখন খেলবে তখন আপনি খুঁজে খুঁজে নৃগোষ্ঠীর লোক খুঁজে নিয়ে আসবেন, তখন আপনার টিম হবে, তারা মেডেল নিয়ে আসবে, আপনার তখন মনে হবে বাহ নৃগোষ্ঠীর লোকরা অনেক ভালো। আর অন্য সারা বছর অন্য মেয়েগুলাকে আপনি মনে করবেন বাঙালি মেয়েদেরকে কোনো সুযোগ দিব না, এটা তো অনেক দ্বিচারিতা। জি, ডক্টর জাহিদুর রহমান, আরও অনেক সুপারিশ আছে, যেমন সংসদে নারীদের আসন বাড়ানো, আর পুরনো সুপারিশগুলোরও আবার নতুন রূপ আমরা দেখছি, যে মনোনয়নের ক্ষেত্রে নারীদের শতাংশ বাড়িয়ে দেওয়া, বা রাজনৈতিক দলগুলোর কমিটিতে বিভিন্ন পর্যায়ে সেখানে 33% কথা বহু আগে বলা হচ্ছে, সেগুলো অনেক দলই পূরণ করতে পারে নাই। মানে রাজনৈতিক দিক থেকে ভাবলে এই যে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন, অধিকার, অগ্রগতি যা কিছু বলি, এর তো মূল চালিকা শক্তি হবে রাজনীতি, যেটা রাজনৈতিক দলগুলো করে। তো দলগুলোর মধ্যে সেই আকাঙ্ক্ষার জায়গা বা উদ্যোগের জায়গাটা ঘাটতি দেখেন কিনা? অবশ্যই ঘাটতি আছে, এবং আমি আমাদের সমাজকে কেউ কেউ পুরুষতান্ত্রিক বলেন, আমি পুরুষতান্ত্রিক বলি না, এটা নারী বিদ্বেষী সমাজ, মিসোজিনিক সোসাইটি। আমরা অকপটে এই কথাটা বলে ফেলতে চাই, মানে আমরা নানান কথা নারীদেরকে নিয়ে বলি, কিন্তু এত নারী বিদ্বেষী সমাজ আসলে খুব কম আছে চারপাশেই। এবং এটা সো কল্ড এডুকেটেড, যারা লেখাপড়া করেছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, তাদের মধ্যে এটা যথেষ্ট পরিমাণ আছে। আমার কাছে অ্যালার্মিং বরং অন্য একটা দিক, আমি জানি না আমি সঠিক কিনা, এই মানসিকতা কথা ছিল সময়ের সাথে সাথে কমবে, কিন্তু আমার কাছে না মনে হয় আমরা একই জায়গায়, আমরা উল্টো দিকে যাচ্ছি কিনা, আমার এই প্রশ্ন এখন। সমাজে সম্ভবত কিছু মানুষ আছে যারা এগুলোকে প্রচুর মানুষের সামনে নিয়ে এসে হাজির করছেন এবং নারীকে ইভিল হিসাবে পোর্ট্রে করার চেষ্টা। মানে সাম্প্রতিককালে এটা বেড়েছে না? বেড়েছে, এবং এখন যেহেতু মানুষের হাতে খুব ইজিলি অ্যাক্সেস আছে ওই মানুষগুলোর বক্তব্য মোবাইলের মাধ্যমে, এটা আরও ছড়িয়ে পড়ছে। সুতরাং খুব স্বাভাবিকভাবেই যেটা হয়, আমাদের এই রাজনৈতিক দলগুলো তাদের দিক থেকে এভাবে ভাবে না। আরেকটা ঝুঁকির জায়গা আছে, আমি রাজনীতির ক্ষেত্রে যদি বলি, রাজনীতিতে ইটসেলফ, মানে আপনি খেয়াল করবেন আমাদের এক্সিস্টিং রাজনীতিতে কোনো পরিবারের ছেলেকেও যেতে মানুষ পছন্দ করে না, যে ছেলে যাবে সেখানে, অনেক ক্ষেত্রেই মানে রাজনীতির জিনিসটাই এরকম। আর এইরকম একটা ঝুঁকিপূর্ণ, এইরকম একটা টাফ জায়গায় একই পরিবারের হয়তো ছেলেটাও গেল, মেয়েটা যাবে কি না, এই আলাপ কিন্তু পরিবারের ভেতরেই হয়। এবং ওই যে কথাটা হলো যে নারীর জন্য, এই যে আপনি যৌন হয়রানির কথা বলছেন, মানে আমাদের সোসাইটি এখনও শিক্ষিত সমাজে অতটা কনসাস না যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট শুধুমাত্র রেপ না, একটা ভার্বাল সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে, আপনার দৃষ্টি সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে। সো একটা মেয়ে প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসগুলো ফেস করে, এবং সে যখন আবার পলিটিক্সের মাঠে যায়, নারীদেরকে তো চাপ দেওয়ার এবং গালি দেওয়ার কতগুলো বিশেষ জায়গা আছে, আপনি সেগুলো দিয়ে তাকে টার্গেট করছেন। সো এই জায়গাটা খুবই টাফ। ফলে এক হলো রাজনৈতিক দলগুলোর মধ্যেও এখনও ওই পুরুষতান্ত্রিক বা নারী বিদ্বেষী মানসিকতা, কারণ ওরা এই সমাজেই তো থাকেন। আর দ্বিতীয় হচ্ছে, অনেক ক্ষেত্রেই তারা যথেষ্ট যোগ্য মানুষও খুঁজে পাওয়া কঠিন হয়, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। তো আমি মনে করি এটা যে সুরে উঠে আসার সময় আমাদের কনস্টিটিউশনে কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা বলছে। আমরা যখন কোটা নিয়ে কথা বলছিলাম, আমাদের কনস্টিটিউশন কোনোভাবে সরকারকে কোটা রাখতে বাধ্য করতে পারে না, এটা নিয়ে আমরা লেখালেখি করেছি যে সংবিধান বলছে, শুনেছি না, এটা ভুল, কিন্তু সে ওটার বিরুদ্ধে অনগ্রসর দিয়েছে। শুধু আমাদের নারীদের জন্য এরকম কিছু পদক্ষেপ যদি আমরা নিতে পারি, তাহলে হবে আবারও সেই পুরনো কথাটায় যাই, নির্বাচন। ধরুন একটা রাজনৈতিক দল এটা করছে না, আরেকটা রাজনৈতিক দল জিতলো না এবার, কিন্তু সে তার ক্যাম্পেইনের পার্ট করলো, সে ভবিষ্যতে বলল আমি কিন্তু মেয়েদেরকে এত পার্সেন্টেজ চাই। স্যার, এই কমিশন যেভাবে বলেছে ধরে নিলাম সেভাবে হলো না, তারা চাচ্ছেন প্রতি কনস্টিটিউয়েন্সিতে একজন পুরুষ একজন নারী, পুরুষও না, কথাটা ঠিক না, 300 কিন্তু ফ্রি, তার মানে টেকনিক্যালি 300 মানে অর্ধেকের বেশি নারী হয়ে যেতে পারেন, মানে 300 নারী হতেই হবে, বাকি 300-র মধ্যেও নারী নমিনেশন পেতে পারেন। তো ধরে নিলাম ওটা হলো না, কিন্তু একটা পার্সেন্টেজ
দেওয়ার ক্ষেত্রে এখন একটা দল এসে ঘোষণা করলো, ধরুন কোনো আইন টাইন নাই, ও বললো আমি কিন্তু 33% নারী নমিনেশন দেবো, সে দিয়ে দেখালো, আপনি দেখবেন ওই দলটার প্রতি নারীদের ভোট কিন্তু হাফ। সম্ভাবনা আছে যে নারীরা তাদেরকে ইনক্রিজিংলি ভোট দেওয়া শুরু করলো, যে আমি কিন্তু এদেরকে এটা করব, এটা করব। সেই কারণেই বলছি রাজনীতি যদি ঠিকঠাক মতো হয় তাহলেই বরং এই জিনিসগুলো হবে। আমি সেটা আমাদের বিগত নির্বাচনগুলোতে যে ইশতেহার ঘোষণা করা হয়, যেসব কমিটমেন্ট বা অঙ্গীকার করা হয়, তার মধ্যে নির্দিষ্টভাবে নারী বিষয়ক খুব বেশি কি ঘোষণা আপনি শুনেছেন? আমরা আমেরিকার এই যে সবশেষ ইলেকশনেও দেখেছি ডেমোক্রেটরা কিন্তু নারী বিষয়টাকে নানানভাবে তারা প্রচারণায় এনেছে এবং একটা ভালো সংখ্যক ভোটও তারা নিশ্চিত করতে পেরেছে। তো এখন আমরা এই সংস্কারের মাধ্যমে দলগুলোকে নারী নীতি তাদের এই দলীয় কর্মসূচির মধ্যে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা? আমি নিজে একটা সংসদ কমিশনের সদস্য, আমার মুখে এই কথাগুলো মানায় না, তারপরে বলি মানে আমি মনে করি কি এই কমিশন কিছু রিপোর্ট এবং এই বাধ্য করা এগুলো আখেরে খুব বেশি কাজ করে না, কিন্তু এই যে সংস্কারের আলাপ হলো, এই কথাগুলো মাঠে আসলো, সেগুলো হতে পারে। আর ধরুন ইশতেহার আমরা লিখলামই, আমাদের ইশতেহার একসময় হয়েছে না, কি হয়েছে তাতে? আবারও সেই গণতন্ত্র। গত ইলেকশন, আমি ভারতের ইলেকশন, আমি আমেরিকায় যাচ্ছি না, ভারতের গত ইলেকশনে কংগ্রেস একটা ডিটেইলস সেশন করেছে, সংবাদ সম্মেলন, যেখানে তারা বিজেপির আগের ইশতেহারটা নিয়ে কোথায় কোথায় কি তারা ফুলফিল করতে পারে না সেটা নিয়ে মানুষকে ধরেছে, মানুষকে জানিয়েছে। আপনি খেয়াল করবেন কংগ্রেস ভালো রেজাল্ট পেয়েছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আমরা ইভেন আপনি বললেন লিখে দিলাম, লিখে দেওয়ার পর কি হলো? বাংলাদেশে আপনি যে কোনো দলের একটা ইশতেহার নেন, যে তারপরে তারা ইশতেহারের কি কত শতাংশ বাস্তবায়ন আপনি দেখেন, করে নাই তো। সেই জন্য আইন করে এটা ঢোকানো যেতে পারে, আমি একমত। আমি সরি ভাই বলা যদি তারপর বলে ফেলি, ধরুন আমাদের 50 জন নারীকে সংরক্ষিতভাবে সংসদে আমরা নেয়ার কথা হচ্ছে, সম্ভব ছিল না দলগুলো সবচেয়ে সক্ষম, যোগ্য, ব্রিলিয়ান্ট, জ্ঞানী, যিনি ল মেকার হতে পারেন, সংসদ তো ল মেকিং এর জায়গা। ধরেন ভোট করতে গেলে ঝামেলা আছে, একটা নারীর টাকা আছে নাকি, তার মাসল পাওয়ার আছে, উনি এত পারবেন কিনা, কিন্তু এটা তো আপনার হাতে ছিল, আপনি তো জাস্ট চুজ করছেন। দলগুলো কি তাদের শ্রেষ্ঠতম নারীদেরকে সংসদে নিয়ে গেছে? মানে প্রায় সবাই বলা যায়, প্রায় 1-2 জন বাদ দিলে তাদেরকে শুধু পুরস্কৃত করার জন্য। এবং কি হয়েছে পার্লামেন্টে, নারী সদস্যরা কি করেছেন, আমি পুরুষদেরকে ভালো বলছি না, কিন্তু কি যোগ্যতার ভিত্তিতে নিয়েছেন, তার স্ত্রী, তার কন্যা আদৌ একদিনও কথা বলেন নাই, পার্লামেন্টে গেছেন। এজন্য বলছি যে আপনি চাপিয়ে দিয়েছেন 50 জন নিতে হবে, 50 জন নিয়েছে, কিন্তু সেখানে তো সেটাও সদিচ্ছাটা ভিতর থেকে আসতে হবে। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিয়ে এসে স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে, স্থানীয় সরকার সংক্রান্ত কমিশনের যে সুপারিশ সেটি নিয়ে আলোচনা করব। এবারও নিশ্চয়ই আপনাদের সাথে পাবো ফিরে এসে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদনের 2-1টা বিষয় নিয়ে কথা বলবো। যেমন স্থানীয় সরকার সংস্কার কমিশন বলেছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেগুলো ইউনিয়ন পরিষদ, উপজেলা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এসবের চেয়ারম্যান এবং মেয়র সরাসরি নির্বাচিত হবেন না। আমরা তো গণতন্ত্রে এগিয়ে যেতে চাই। আমরা কি সে আইয়ুব খানের আমলে বেসিক ডেমোক্রেসিতে চলে যেতে চাই, যেখানে আমরা সরাসরি নির্বাচিত হতে দিতে চাই না চেয়ারম্যান এবং মেয়রদের? না, এখানে আসলে তারা কেন বলেছেন সেটা নিশ্চয়ই তাদের একটা যুক্তি আছে, কিন্তু এই স্থানীয় সরকারের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাই ভীষণ রকমের, এটা কিন্তু আপনি একটা এই যে গল্পটা মনে করেন, সংসদে যে কথা বলে তিনি কিন্তু ওভারঅল কথা বলে, তিনি কিন্তু ওই যে তার গ্রামের, তার অঞ্চলের জনগণের সাথে সরাসরি কানেক্টেড পিপুল না। কিন্তু আপনি এই পুরো প্রক্রিয়াতে কি করেছেন জানেন, স্থানীয় সরকারকে যে বিদ্যমান ব্যবস্থাতে এদেরকে রেখে দিয়েছেন হচ্ছে যে রিলিফের টাকা যাবে, টিন পাঠাবো বন্যার্তদের, ওখান থেকে কিছু টিন আমার ভাগে আসবে, উনি রেখে দিবেন, বাকি টিন উনি বিক্রি করবেন, এটা হচ্ছে প্রসেস। কিন্তু ওনার একটা ভয়েস থাকা ভীষণ জরুরি। তার ভয়েস যখন থাকবে তখন কিন্তু জবাবদিহিতা থাকবে। আপনি কিন্তু এখানে বসে ওখানে যে কাজটা কখনো করতে পারবেন না। তো এই স্থানীয় সরকারের এই যে সরাসরি নির্বাচনটাকে কি অর্থে ওনারা করেছেন, কারণ একটা কথা আছে, একটা কথা বলা হয়, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে ভিলেজ পলিটিক্স
ইটস মাচ মোর মানে কি বলবো এটা আরো বেশি ভিন্ন না, ভয়ঙ্কর। মানে ভিলেজ পলিটিক্সে দেখা যায় যে মানুষকে মানে কোন্দলের পরিমাণটা অনেক বেশি হতে পারে। এই সংস্কার কমিশনের কাছে সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ tool কিন্তু হিসেবে স্থানীয় কাজ সরকার করেছে। প্রতিষ্ঠানগুলো তো স্থানীয় সংসদ সদস্যের কাছে জিম্মি থাকে, তারা স্বাধীনভাবেই কাজ করতে পারে না, কর্তৃত্ব অনেক তাদের কম, তাদের কথায় উঠতে বসতে হয়। সেই জায়গায় সরাসরি নির্বাচিত হলেই বা কি আর পরোক্ষভাবে নির্বাচিত হলেই কি, তাদের কর্তৃত্ব তো বাড়াতে হবে। না, কর্তৃত্ব বাড়ানোর সংকটও আছে, কারণ আপনি জানেন যে এক সময় কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা ছিল স্থানীয় সরকারের আগে। এই পঞ্চায়েত ব্যবস্থার যেই লুফলসগুলো, এটা কিন্তু প্রচুর লুফলস আছে। এই যে এক ঘরে করে দেওয়া, একটা দিয়ে দেওয়া, প্রম্পটলি একটা শাস্তি দায়িত্ব নেই। কারণ আপনি কিন্তু এইটা আমরা বুঝতে পারবো না, এখানে বসে বুঝতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে, স্থানীয় সরকারের নির্বাচন করার জন্য যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তির একটা মিনিমাম ক্রাইটেরিয়া আপনাকে আগে সেট করে দিতে হবে যে এই ক্রাইটেরিয়াতে আপনি এই নির্বাচনটা করতে পারেন। কারণ এটা আপনাকে মানতেই হবে যে নগর আর শহর এর মধ্যে একটা চিন্তাগত, আমি আবার শব্দটা বলছি, জ্ঞানগত বলছি না, জ্ঞানগত জায়গাতে গ্রাম অসাধারণ, তার বিকাশ অসাধারণ, কিন্তু এই যে একটা কোলাবোরেশন, এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কিন্তু ঘুরে ফিরে বারংবার আমাদের কাছে আসে। স্থানীয় সরকার কমিশনারের এই সংস্কার কমিটিতে কয়জন স্থানীয় প্রতিনিধি ছিলেন যারা ওই ভিলেজ পলিটিক্সের অংশ, যারা ওই ইউনিয়ন পরিষদের অংশ? নিশ্চয়ই সব স্টেক হোল্ডারের সাথে কথা বলেছেন, স্টেক হোল্ডারের সাথে কথা বলা, আর এই যে আপনি যেটা বললেন কর্তৃত্ব দেওয়া, আমার ডিসিশন, আমার ভয়েস বলতে দেওয়ার জায়গাটা, প্ল্যাটফর্ম তৈরি করাটা, এটা আগে আপনাকে করতে হবে, তারপরে আমরা ওই জায়গাটা ভাবতে পারি। কিন্তু তার আগেই এই ধরনের কোনো কিছু করে ফেলাটা, কারণ স্থানীয় সরকার নিয়ে বারংবার নানাবিধ অভিযোগ আসছে, এবং আমরা যারা গবেষক হিসেবে গ্রামে গঞ্জে কাজ করতে চাই, কোনো এক অদ্ভুত কারণে সেটার ইউনিয়নের যে যিনি থাকেন চেয়ারম্যানের ক্ষমতা, চেয়ারম্যানের বাড়ি, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, বাড়ি কেন্দ্রিক রাজনীতি, ওখানে কিন্তু দলও কাজ করে না। এই নানা বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সংস্কার করতে চান সেগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং তাদের মুখ থেকেও একটু শুনতে হবে যে আসলে আমরা সংকটটা কিভাবে, যদি তারা চায়। জাহিদ ভাই, পরোক্ষ নির্বাচনের সুপারিশ করার পেছনে কি কারণ থাকতে পারে? আমি এটাকে খুবই অদ্ভুত এবং তাদের যে যুক্তি, সেই যুক্তিটা আমি গ্রহণ করি না। ওনাদের যুক্তিটা একটু বলি। ওনারা বলছেন আমাদের পার্লামেন্ট ইলেকশনে প্রধানমন্ত্রী তো কেউ নির্বাচন করেন না, আগে এমপিরা হন, এমপিরা একজন প্রধানমন্ত্রীকে নির্বাচন করেন। ওনারা ঠিক সেই মডেলটা এখানে আনতে চান। এর মধ্যে একটা অদ্ভুত এবং সরি এইভাবে বলার জন্য একটু উদ্ভটও আছে। কেন? সংসদ নির্বাচন হচ্ছে একটা দলের ভিত্তিতে, একটা মার্কার ভিত্তিতে। এই কমিশনই কিন্তু বলেছে মানে এই নির্বাচনটা আপনার মানে আমাদের এই কনসেনসাস কিন্তু আছে, এটা মার্কায় হবে না। আচ্ছা, এখন যখন নির্বাচন হয় আমরা কিন্তু মোটামুটি জানি আমরা ভোট দিচ্ছি আসলে এই স্পেসিফিক দলকে, এবং অনেক ক্ষেত্রে জানি কে প্রধানমন্ত্রী হবেন, তাও কিন্তু জানি। প্রায় সব ক্ষেত্রে এটা জানা যায় কে প্রধানমন্ত্রী হবেন। ফলে মানুষ যখন ভোট দেন উনি জেনে শুনেই সামবাডিকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দেন। এখানে আপনি ভোট দিচ্ছেন, সবাই কাউন্সিলর নির্বাচন করলো, এবং এরপর এই কাউন্সিলরদের মধ্যে থেকে 2 বা 3 মনে করলেন তারা চেয়ারম্যানের জন্য কম্পিট করবেন। এখন এই অল্প কয়েকজনকে আপনার আসলে ভোট পেতে হবে। কি দাঁড়াবে এরপর আপনি আসলে, আমি যদি এভাবে বলি, তারা নর্মালি ভোট দিক অথবা আপনি প্রচুর টাকা খরচ করে এগুলো কিনে ফেললেন, তখন ওই কমিশনাররা যাদেরকে রিপ্রেজেন্ট করেন তারা হয়তো এই মানুষটাকে চেয়ারম্যান হিসেবে চান নাই। কিন্তু সংসদ নির্বাচনে খেয়াল করুন, আমার এমপি যদি, আমি যাকে ভোট দিয়েছি তিনি যদি তার দলের যাকে প্রধানমন্ত্রী তাকে ভোট দেন, আমি বিট্রেড ফিল করি না, কারণ আমি জানি উনিই কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছেন। এখানে আমি বিট্রেড ফিল করতে পারি, কারণ আমি ওনাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই নাই, কিন্তু আমি ভোট দিয়ে দিলেন, আমার কমিশনার ভোট দিয়ে দিল তাকে। এবং আরো জরুরি, আপনি কি এখানে 70 অনুচ্ছেদ একটা রাখবেন, একবার ভোট দেওয়ার পরে আর সরানো যাবে না, নাহলে 2 দিন পর আবার হঠাৎ করে আপনি চেয়ারম্যান হলেন, আবার কয়েকজনকে ম্যানেজ করে ওরা সমর্থন প্রত্যাহার করলো, তারপর আবার অনাস্থা হয়ে গেল, আবার হলো। মানে এটা 10-12 জনকে ম্যানেজ করা খুব সহজ না, খুব সহজ, এবং আপনি ঘুরে ফিরে শেষ পর্যন্ত ভীষণ টাকা খরচ যিনি করতে পারবেন। এটা আসলে এরপর এক একটা কমিশনের মূল্য উঠবে। বাংলাদেশ তো আমরা চিনি, বুঝি, সংখ্যা যত কম
ম্যানিপুলেট করা সহজ, সাধারণ ভোটারকে ম্যানিপুলেট করা যায় না তা বলছেন, কিন্তু স্টাফ টাকা দিয়ে যদি সাধারণ ভোটার কেনা যেত, এটা কত শতাংশ? না, শেখ হাসিনা রাতে ভোট করতো না তো, শেখ হাসিনার কাছে লক্ষ লক্ষ কোটি টাকা ছিল, উনি বুঝেছেন লোকজনকে সমানে টাকা দিলেও জিততে পারবে না, তাই উনি রাতে সিল মেরেছেন। সো জনগণের হাতে ওই ক্ষমতায়নটা থাকা দরকার। কমিশন বলছে স্থানীয় সরকার নির্বাচন অবিলম্বে করা দরকার, কারণ একটা শূন্যতা আছে এখন সেই কারণে, এবং সেই শূন্যতার কারণে নানা রকমের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। তো ইলেকটেড বডি তো ছিল, সেগুলো তো সরকার বাতিল করে দিয়েছে, ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি সব। এখন স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এই বিতর্ক আমরা অনেকদিন শুনেছি। এখন কমিশন যদি আবার সেই বিতর্ককে উস্কে দেয়, তাহলে আমি মনে করি এটা কমিশনের আসলে জুরিসডিকশন না, কিন্তু আলোচনাটা যেহেতু এসছে আমি আমার অপিনিয়ন বলি। আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো কিন্তু প্রচুর ব্লাড শেড হয়, এটা হওয়া উচিত না, কিন্তু এটা রিয়ালিটি। এবং খুব সারপ্রাইজিং দেখবেন, ভারতের মতো একটা আমাদের চেয়ে অনেক উন্নত গণতান্ত্রিক দেশ, সেটা তাদের জাতীয় নির্বাচনে যাই হোক, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বহু মানুষ মারা যায়, আহত হয়। সো আমাদের একটা জাতীয় নির্বাচন যখন আছে, একটা স্থানীয় নির্বাচন আসলে কেমন হবে আমরা ধারণা করতে পারি, যথেষ্ট টাফ হবে। এবং পুলিশ কিন্তু যথেষ্ট এম্পাওয়ার্ড না, এখনো যথেষ্ট কনফিডেন্ট না। সো এইরকম রক্তক্ষয়ী কিছু যদি হয়, তাহলে দেখা যাবে আমাদের জাতীয় নির্বাচন আসলে খারাপ অবস্থায় চলে যাবে। তবে আমার একটা সাজেশন এরকম, আমরা পাইলট হিসেবে 2-3টা নির্বাচন করতে পারি। ধরুন একটা পৌরসভা, কোনো একটা সিটি কর্পোরেশন করে, কারণ দীর্ঘদিন আমাদের নির্বাচনের মধ্যে আমরা ছিলাম না। সো নির্বাচন কমিশন 2-1টা নির্বাচন করে তারা যদি পুরো ব্যাপারটা পাইলট হিসাবে দেখে যে তারা কিভাবে ম্যানেজ করতে পারছে, সেটা হতে পারে। কিন্তু ওয়াইড স্প্রেড সারা দেশে হাজার হাজার ইউনিয়ন পরিষদ যদি হিসাব করেন, কয়েক হাজার নির্বাচন করা, এবং আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন যতগুলো কিস্তিতে হয়, এটা বছর ধরে হয়, তো তাহলে কি বছর ধরে নির্বাচন, তারপরে ন্যাশনাল ইলেকশন কোথায় যাবে, এটা সব মিলিয়ে বোধহয় 7,500-এর মতো স্থানীয় সরকার। আর একটা জিনিস একটু মনে রাখা দরকার, যে আমাদের আসলেই সমস্যা হচ্ছে, এবং আমরা এই ডেমোক্রেটিক ট্রানজিশনের সময় কিছু সমস্যার মধ্য দিয়ে যাব। কারণ এখন এটা করতে গিয়ে যদি আমাদের জাতীয় নির্বাচনটা অনেক পিছিয়ে যায়, ঝামেলায় পড়ে যায়, আমাদের বিপদ আরও বেশি বাড়বে। মানে এই সমস্যাটা এখন মেনে নিতে হচ্ছে আপাতত। একদম শেষ করব ডক্টর স্নিগ্ধা, যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনে হলে পরে অনেক বেশি প্রভাবিত হয়। এখন যেহেতু নির্দলীয় সরকার আছে, সেক্ষেত্রে এটা ফেয়ার হতে পারে, এরকম একটা যুক্তি আছে। হ্যাঁ, যুক্তি আছে, কিন্তু তার সাথে সাথে আরও অনেকগুলো ঝুঁকিও আছে, সেটা আমরা সকলে মোটামুটি অনুভব করতে পারি। দেখুন, যে কোনো অর্থে দেশে একটা আনস্টেবল একটা সিচুয়েশন আমাদের পার করছি আমরা এখন। ঠিক এই মুহূর্তে শুধু স্থানীয় সরকার না, যে কোনো ধরনের এমন কোনো পদক্ষেপই গ্রহণ করা উচিত হবে না যেটা আমাদেরকে আরও আনস্টেবল করে দেয়। কারণ আপনি যখনই এটা আনস্টেবল হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা দীর্ঘ কথা বলেছি, এবং অনেক কিছুর পরে এখন একটা মানে কিছুটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। এখন ঘটনা হচ্ছে কি, আপনি যখন এরকম একটা স্থানীয় সরকার দিবেন, এই স্থানীয় সরকারে এই মুহূর্তে কোনো আপনার নির্বাচিত গভর্নমেন্ট না থাকার অর্থ কি এই যে এই মুহূর্তে কোনো একটি পক্ষ একচ্ছত্রভাবে ক্ষমতা চর্চা করছে না? নাকি ব্যাপারটা এরকম যে নির্বাচন না হলেই আমি খুশি, কারণ ততক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা চর্চার অনেক অনেক জায়গা বিরাজমান। তো সেক্ষেত্রে যদি এখন ওই ইলেকশনটা হয়, তাহলে আমি যে ক্ষমতার চর্চা করি সেই ক্ষমতা অনুযায়ী পুরো বিষয়টাকে স্থাপন করা সম্ভব হবে। এবং সেটা যদি হয়ে থাকে, তাহলে উদ্দেশ্যটা আসলে কোনো ইতিবাচক উদ্দেশ্য না, উদ্দেশ্যটা কিন্তু আসলে মঙ্গলময় না। উদ্দেশ্যটা হচ্ছে একটা অসাধু উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হচ্ছে আমি কতদিন ধরে এই ক্ষমতায় রাখতে পারি বা থাকতে পারি। ঘটনা একটা কথা আছে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো এই যে ক্ষমতার কোনো এক অদ্ভুত মনে হয় টেস্ট আছে, এই টেস্টটা যখন কেউ পেয়ে যায়, হ্যাঁ, এটা আমার মনে হয় যে সেই টেস্টটা যে কিরকম, এটা যেহেতু আমি এখন বসি না, জাহিদ ভাইও বসে নাই, কিন্তু এর একটা টেস্ট আছে কোনো এক অদ্ভুত। তা না হলে বলেন, এই যে আপনাকে তো মানতে হবে, আপনি যত যাই বলেন 2008-এর যেই আওয়ামী লীগ, সে তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে বহুল আশা নিয়েছিল, সেই যে এইরকম মানে কি বলবো, আমরা যেটাকে বলি নেকেড পাওয়ার, এইভাবে যে সে তার পাওয়ার প্র্যাকটিস করবে আমরা তো ভাবিনি। একইভাবে এই যে গভর্নমেন্ট, গণ অভ্যুত্থানের সবাই তো মিলেই এই গভর্নমেন্টকে বসিয়েছি, সকলের এক ধরনের কম্বিনেশন তো এটা হয়েছে, নাহলে তো গণ অভ্যুত্থান হতো না। কিন্তু মনে রাখা জরুরি যে রাবণ না হয়ে উঠি। জি, সে আশঙ্কা সত্যি না হোক। জাহিদ ভাই, একদম 1 মিনিটে শেষ করব। সেটি হচ্ছে যে একটি আইন শৃঙ্খলার কথা বললেন, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন করলে সে অবস্থা নিয়ন্ত্রণে থাকবে কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই সময় তো কারো দ্বারা প্রভাবিত হতে পারে নাকি?
স্থানীয় নিশ্চয়ই সরকার পারে, নির্বাচন। নিশ্চয়ই পারে এবং হচ্ছেও, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরও যেটা প্রশাসক হচ্ছে- নিয়োগের ক্ষেত্রে তো আমরা অনেক হয়েছে আমরা ওই যে বললাম বারবার যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এই পুরো জার্নিতে আমাদের অনেক কিছু অপ্রাপ্তি, এখন আসলে ওজন করা, মানে আমি আরও যদি খোলাখুলি বলি, মানে আপনার এখন কোনো না কোনো জায়গায় লস হবে, আপনার একটা লস মেনে নিতে হবে, আপনার হাত কাটতে হবে বা পা কাটতে হবে, আপনার অ্যাম্পুটেশন, সো আপনাকে বলা হলো ডিসিশন নাও, আপনি ভেবে চিন্তা করলেন পায়ের আলগা পা দিয়ে মোটামুটি কাজ চালানো যায়, সো আমি ওইটাই বেছে নিলাম। ব্যাপারগুলো এইরকম, আমাদের কিছু প্রবলেমের মধ্য দিয়ে ট্রানজিশনের সময় যেতে হবে, একটু মেনে নিয়েই যেতে হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ডক্টর জাহেদ, অনেক ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা। আপনারা যারা শুরু থেকে দেখেছেন বা পরে যুক্ত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল সকাল 7টায়, আর এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।